হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর আমাদের সাথে এখন রয়েছেন অর্ণব ভৌমিক। এনার একটা ছোট ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিয়ে দিই। আবার রাজ চক্রবর্তীর যে আপকামিং সিনেমা আসতে চলেছে পরিণীতা, যার কিছুদিন আগে মুহূর্ত হয়ে গেল, সেই সিনেমার যে গল্প, অ্যাকচুয়াল যে স্টোরিটা, এটা এনারই লেখা। তো ইনি ফেসবুকে এই গল্পটা পোস্ট করেছিলেন, সেখান থেকে রাজ চক্রবর্তী দেখে ওনার পছন্দ হয়, তারপরে উনি তার রাইটস কেনেন এবং উনি বানাচ্ছেন, তারপরে স্ক্রিন প্লে লিখে পদ্মনাভ দাশগুপ্ত লিখেছেন। অর্ণব ভৌমিক আমাদের সাথে এখন রয়েছেন। ওয়েলকাম টু আওয়ার শো। হাই, আমি অর্ণব। থ্যাংক ইউ অরিত্র। মানে আমি একটু মাঝে কথা বলে নিই, কেন তুমি যখন বললে জিনিসটা। হ্যাঁ, প্রথম কথা, মূল গল্পটা আমার না, ঠিক আছে? হ্যাঁ, আমি যেহেতু বহুদিন ধরে গল্প লিখছি ফেসবুকে, এবং আমার গল্প অনেক পাঠক পড়েনও। আমাকে প্রিয়াঙ্কা বলে একটি মেয়ে, প্রিয়াঙ্কা পোদ্দার, ওর নামটা হয়তো তোমরা দেখতে পেয়েছো সবাই পেপারে। হুম, প্রিয়াঙ্কা পোদ্দার একটা কনসেপ্ট আমাকে দেয়। কনসেপ্টটা অনেক অন্যরকম ভাবে একটা কনসেপ্ট আমায় দেয়, কিন্তু মূল বক্তব্য গল্পটার একই ছিল। তা আমি তখন কিছু কিছু জায়গায় চেঞ্জেস করে গল্পটা নতুন ভাবে পুরোটা লিখি। আচ্ছা, লেখার পরে যেরকম আমি ফেসবুকে পোস্ট দিই, বিভিন্ন গ্রুপে পোস্ট দিই, সেটা এরকম পোস্ট করে ছিলাম। হুম, এইখানে আহ, অনেক লেখকই ফেসবুকে লেখেন আমার মতো। এখানে আমার সবচেয়ে হেল্প করেছেন সেটা হচ্ছে দেবশ্রী। দেবশ্রী গাঙ্গুলি হচ্ছে শুভশ্রীর দিদি। উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন। উনি আচ্ছা, গল্পটা পড়ে প্রচন্ড পছন্দ হয় ওনার। উনি রাজদার সাথে কথা বলেন, রাজদার গল্পটা পড়ে রাজদার খুব ভালো লাগে। রাজদা তখন আমার সাথে যোগাযোগ করেন, এবং রাজদাকে তখন আমি বলি যে মূল যে প্লটটা, মূল যে গল্পটা, সেটা প্রিয়াঙ্কার, এবং গল্পটা যদি হয় তাহলে আমার আর প্রিয়াঙ্কার দুজনেরই সেটা কনসেন্ট থাকবে, এবং তাহলে আমরা এগোবো। এবং সেখানে রাজদাও সেটা সেই শুনে সমস্ত ড্রাফট বানানো হয়, এগ্রিমেন্ট করা হয়, এবং সেটা পরপর যেমন ভাবে শেষ করে করে জিনিসটা আজকে এই জায়গায় এসেছে। আচ্ছা। এবার আমি একটা কোয়েশ্চেন করছি, আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ, যে প্রথমে আমরা পরিণীতা সিনেমাতে আসবো, তার আগে হ্যাঁ, এই হুম, তোমার ব্যাপারে দর্শক একটু হুম, জানতে চায় যে অর্ণভূমি মানুষটা কে, কি করে, এই গল্প লেখা কবে থেকে চলছে, কি ব্যাপার, হুম। এইগুলো যদি একটু বলো। আচ্ছা, অর্ণব মানুষটা কে বলতে, মানে একটা নর্মাল একটা ছেলে, যেরকম সবাই হয়ে থাকে। আমিও ঠিক সেরকমই। উত্তর কলকাতায় আমি সল্ট লেকে থাকতাম। উত্তর কলকাতা আমার হচ্ছে, মানে আমাকে যদি কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলা হয়, তাহলে আমার উত্তর কলকাতাতেই ঘুরতে যেতে চাই, এত পছন্দের আমার জায়গাটা। আহ, যদি আমি আবুধাবিতে যখন যাই, তখন আমি প্রচুর সময় পাই লেখার। আমি কবিতা লিখতাম, এবং সে মানে কেউ পড়তে পারবে না, এত বাজে বাজে সব কবিতা লিখতাম। কিন্তু কবিতা লেখার সময় বুঝতে পারতাম যে আমি খুব সুন্দর, মানে একটা জিনিস লোককে বোঝাতে চাই, কিন্তু সেটা ঠিক কবিতায় ওই ছন্দে ঠিক মিলছে না। ছন্দে মিলছেটা কি হচ্ছে, বোঝা যাচ্ছে যে কেউ একজন হয়তো জাস্ট মানে ওই মানে জল পড়ে পাতা নড়ে যেরকম জাস্ট হুম, সোজা ছন্দটা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলে বলছি, মানে অত সোজা ছন্দটার মধ্যে একটা গল্প তো বোঝানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। এইবার হঠাৎ আচ্ছা, করে আমি দেখলাম যে এরকম একটা ফেসবুক একটা গ্রুপে একটা একজন আমার ফ্রেন্ড লিস্টের একজন, তখন আমার ফ্রেন্ড লিস্টে বোধহয় 100 জন, যারা যেরকম থাকে নর্মাল ফ্রেন্ড লিস্টে সবার, সেরকম আমার লোক। কেউই আমার গল্প পড়ে না, কেউই আমার কবিতা পড়ে না, কেউ কিছু করে না। একজনের একটা গল্পে দেখলাম প্রায় অনেকগুলো লাইক, এবং সেটা একটা গ্রুপের গল্প শেয়ার করা হয়েছে। এই আচ্ছা, প্রথম সেই গ্রুপে গিয়ে আমার একটা লাভ স্টোরি দেখলাম। এইবার আমি এটাও বলে রাখি, গল্প বলতে আমি এত ছোটবেলা থেকে এত ধরনের সিনেমা দেখেছি, যে কোনো ভাষার সিনেমা দেখেছি। গল্প হুম, বলতে আমি সোজাসাপটা একটা জিনিসই বুঝি, রাজা রানীর জায়গা আমি হিরো হিরোইন বুঝি, এবং তাদের একটা ভিলেন থাকবে। সেই ভিলেনটা তার বাবা হতে পারে, তার মা হতে পারে, তাদের প্রেম হতে পারে, সিচুয়েশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। গল্পের শেষে তাদের মিল হবে, বা তাদের সম্পর্ক থাকবে না। এই হচ্ছে আমার, এর বাইরে আমি জানি না কিছু। এর বাইরে মানে কেন জানি না সেটাও বলে রাখি। অনেক ধরনের গল্প হয়, যেটা হয়তো একটা রুমে হাজবেন্ড ওয়াইফের একটা গল্প, তাদের অশান্তি কিরকম হচ্ছে, তারা বাইরে একরকম হয়তো, ঘরে আরেক রকম, সেই নিয়ে একটা গল্পটা অসাধারণ গল্প। সে মানে দর্শক অবাক হয়ে যাবে যে এরকম একটা সাইকোলজি নিয়ে একটা গল্প লেখা। আমি সেগুলো লিখি না কেন, সেইগুলো মানুষ জানে, সেগুলো মানুষের রোজ ঘরে ঘটছে, ঠিক আছে? আচ্ছা, সেইগুলো রোজ ঘরে ঘটছে। এই যে মেয়ে কথা বলছে, এক ভাই চেঁচাচ্ছে কথা বলে, সেগুলো রোজ ঘরে ঘটছে। তার জায়গায় যে জিনিসগুলো বাস্তব না, মানে কিছুটা হলেও অবাস্তব, একটা কল্পনায় ভর করে চলে, সেই ধরনের লেখাই পছন্দ করি। এবং সেইভাবেই লেখা ধীরে ধীরে প্লট বানানো, লোকে পছন্দ করা শুরু করে। এবং প্রচুর জায়গায় প্রচুর লোক খালি একটাই কথা বলে যে আমার সবচেয়ে প্রিয় লেখক অর্ণব ভৌমিক। যদিও আমি কোনো লেখকই না, আমি জাস্ট নিজের বানানো কিছু জিনিস গল্পের মতো বলতে পারি, প্রচুর বানান ভুল করি। হুম, আহ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা।
এইভাবে জার্নি শুরু আর কি ফেসবুক। একদম এটা কত বছর হয়ে গেল এই ব্যাপারটা? 2017 অগস্ট থেকে আমি বোধহয় লিখছি। বাহ, তাহলে তো আর বেশি দিন নয়, হ্যাঁ, 2 বছর। 2018 জানুয়ারিতে আমি সিনেমা অফারটা পাই। আচ্ছা, তো তারপরে এটা তো হ্যাঁ, গল্প, এবং যেটা সিনেমাতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে চিত্রনাট্য, যাকে স্ক্রিন হ্যাঁ, প্লে বলে। হ্যাঁ, তো তাতে তো তারা নিশ্চয়ই অনেক কিছু অ্যাডিশন বা সাবস্ট্রাকশন হ্যাঁ, করেছে পদ্মনাভ করতেই দাস। হবে, কেন গল্পটা পদ্মনাভ দা আর মানে পদ্মনাভ দা বলছি এরকম না যে পদ্মনাভ দার সাথে আমার আলাপ আছে খুব, পদ্মনাভ দার সাথে আমার আলাপ নেই, কিন্তু যেহেতু বয়সে বড় আর যেহেতু আমার স্ক্রিপ্টটা লিখেছেন তাই পদ্মনাভ দা বলে সম্বোধন করছি। পদ্মনাভ দা আর রাজ দা দুজনে মিলে বোধহয় স্ক্রিপ্টটা ঠিক করেছেন, আরো মানে চেঞ্জেস এসছে গল্পে। হুম। এক্সাক্ট সেম গল্প তো রাখা যায় না, কেন একটা 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 10 মিনিট যতক্ষণ সিনেমা হোক, আর আমার ফেসবুকের গল্পটা হয়তো খুব বেশি হলে 3 পাতার একটা গল্প, আচ্ছা। সেই জন্য কিছু চেঞ্জেস করতে হয়েছে। আশা হুম, করি সেই চেঞ্জেস গুলো দর্শকদের ভালোই লাগবে, মানে সেটা দেখে কেউ হতাশ হবেন না। আচ্ছা। আচ্ছা, এছাড়া মানে ওইটা যেই একবার যখন কাজ পেলে, হ্যাঁ, করতে শুরু করলে, তখন কি আরো কিছু অফার এসছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে? এই 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 সিনেমা পাওয়ার ব্যাপারটা একটা রেলে চাকরি পাওয়ার মতোই, জানো, মানে আমার বাবা রেলে চাকরি পেয়েছিল এবং চাকরিটা জয়েন করেছিল 2.5 বছর বাদে, ঠিক আছে। আচ্ছা। এই 2.5 বছর মানে বাবার বন্ধু বান্ধব, তখনকার দিনে তো আমাদের মতো কেউ খিল্লি বা চাটতো না লোকদের, তখনকার দিনে মানে একটু মানে ভদ্রভাবেই চাটা হতো লোকদের। তা বাবাকে সবাই ওরকম করতো, যদি রেলে চাকরি পেয়েছিস কবে থেকে জয়েন করছিস, এইরকম ব্যাপারটা। আমি সিনেমাটা সাইন করেছি, ওই রোজ একজন করে লোককে ধরে বলতাম যে জানিস আমি সিনেমা সাইন করেছি। তা সে শুনে বলতো আচ্ছা তাই, কি সিনেমা? বললাম এটা বলতে পারবো না, কিন্তু একটা সিনেমা সাইন করেছি রাজ চক্রবর্তীর সাথে। এরকম করে করে প্রায় প্রায় 100 জনকে বলি, এবার সবাইকেই বলি যে কাউকে বলো না, কিন্তু কেউ যেন না জানে। কেন মনে মনে কোথাও ভয় ছিল যদি সিনেমাটা না হয়, যদি হয়তো টাকা পয়সা পেয়ে গেছি, সব পেয়ে গেছি, কিন্তু সত্যি কথা বলছি টাকা পয়সাটা আমার যেহেতু আমি আবুধাবিতে কাজ করতাম, একটা ভালোই মাইনে পেতাম, সেক্ষেত্রে টাকা পয়সাটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার ছিল না। আমার ছিল জাস্ট আমার নামটা বড় পর্দা একবার যেন দেখা। ততদিন আমার সত্যি কথা অফার আরেকটাও পেয়েছিলাম, সেখানেও একটা গল্প লিখেছিলাম, সেই গল্পটা প্রডিউসার পছন্দ করেছিলেন, কিন্তু সেই গল্পটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। এবং কারণ আমি এই যে পুরো জিনিসটা করছি এটা কোনো ডকুমেন্টেড হচ্ছিল, মানে আমার কপিরাইটটা আমার ছিল না কারণ কপিরাইট বানাতে সময় লাগে, একটা গল্প লেখার পরে একটু টাইম লাগে। তা আমি ফেসবুকে পোস্ট করলে অ্যাটলিস্ট কি হয়, আমার একটা প্রুফ থাকলো যে গল্পটা আমার, কালকে যদি সেই গল্পটা অন্য কেউ করে ফেলে তাহলে আমি কিছু বলতে পারবো না। তা আচ্ছা। ফেসবুকে পোস্ট করার পরে প্রডিউসার খুব রেগে যান যে ফেসবুকে কেন পোস্ট করা হলো। তা আমি ওকে বোঝাতে পারলাম না যে ফেসবুকে গল্পটা আমার 1000 জন পড়েছে, আর 1000 জনের থেকে একটু বেশি লোক সিনেমা দেখে, তার হ্যাঁ। থেকে বেশি লোক সিনেমা দেখলে হয়তো মানে টাকা একটু হলেও উঠে আসতো, আর 1000 জন যারা পড়েছিল এইটুকু আমি লিখে দিতে পারি সেই 1000 জন অ্যাটলিস্ট সিনেমাটা দেখতে যেত, মানে সেইটা একটা ক্যান্সেল হয়। কিন্তু তখন আমি জাস্ট একটা সাইন করেছি, মানে রাজদারটা খালি সাইন করেছি। এইবার যখন এই পেপারে যখন এই ইয়েটা বের হয়, এই আর্টিকেলটা বের হয়, তারপর থেকে আমি বেশ অনেকগুলোই অফার পাই এবং সেগুলোর মধ্যে আমার কাজ চলছে। আজকেও সকালে আচ্ছা। আমি একটা মিটিং এ বসেছিলাম, আচ্ছা। সেখানেও কাজ হচ্ছে। এবার কি হয়, লোকে একটু হলেও ভরসা করে যে এই ছেলেটার গল্প, একজন যখন সিনেমা মানে কমার্শিয়াল ডাইরেক্টর হিসেবে রাজদা টপ মোস্ট ডাইরেক্টর, এবার সেই কারণে হুম। কি হয় তারা ভরসাটা পায় যে এই ছেলেটার গল্পটা হয়তো খুব বাজে হবে না, শুনি একবার। আচ্ছা। এই শুনতে গেলে আমি মোটামুটি জানি যে তারা গল্প হয়তো নিয়ে নেবে, কেন আমরা তো জানি বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কিরকম। হুম। সেখানে যদি মৌলিক গল্প থাকে এবং সেটা যদি মাসালা মুভি হয়, সেটা নিশ্চয়ই দর্শক দেখবেই। এবং আমি কিন্তু আবার বারবার বলছি, আমি কিন্তু মাসালা মুভি লিখি, মানে গল্প কিন্তু আমার একদম সিনেমা যেরকম হয় সেরকম সমস্ত থাকে, এবং আচ্ছা। সেই জন্যই হয়তো আমি এই ডাকগুলো পাই এবং ভবিষ্যতে হয়তো পাবো যতদিন লিখতে পারবো। আচ্ছা। আচ্ছা, আমি এবার বলছি যে পরিণীতা যখন কাস্টিংটা তুমি শুনলে যে এরকম হ্যাঁ। কাস্টিং হবে, অ্যানাউন্সমেন্ট, হুম। তুমি তো হুম। অনেক আগেই জানতে পেরেছো, তো হ্যাঁ। এইটা শুনে কেমন এক্সাইটেড যে আমি যে চরিত্রগুলো লিখেছি তারা এরা প্লে করছে, ঋত্বিক চক্রবর্তীর মতো একজন দারুণ অভিনেতা প্লে করছে, এই যে আচ্ছা, ক্যারেক্টার যখন শুনলে সেটা কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমার? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি। প্রথম কথা হচ্ছে, তুমি যে বললে তুমি যে শুনলে, আমি এটা শুনিনি। যেদিন আচ্ছা। পেপারে তোমরা জেনেছিলে সেদিনকে আমিই জেনেছিলাম। ও আচ্ছা। ঠিক আচ্ছা। আছে, কেন ওরা কি হয় ওদের সাথে, প্রথম কথা একটা বড় হাউস, তো তাদের সাথে আমার যথেষ্ট ভালো আলাপ, কিন্তু 2 মিনিট বাদে বাদে তাকে তো জিজ্ঞেস করা যায় না দাদা কবে শুটিং শুরু হচ্ছে, দাদা কাস্ট কে, এরকম তো জিজ্ঞেস করাই যায় না। আচ্ছা। যেটা আমি মনে মনে জানতাম যে শুভশ্রী সিনেমাটা করছেই, এবং অদ্রিতের কথাটা আমি জানতাম, কেন অদ্রিত পরপর রাজ চক্রবর্তীর সিনেমাগুলো করছে তো যেহেতু, এবং আচ্ছা। আমার স্ক্রিপ্ট যেরকম একটা ছেলে ডিমান্ড করছে, সেই ব্যাপারটা অদ্রিতের মধ্যে একটু হলেও
আছে সেই ব্যাপারটা আমার মনে হয়েছিল, এবং তাকে কাস্ট করা হবে কিনা জানতাম না, তাকে কাস্ট করা হয়েছে। আমি সাথে আরো একজনকে ভেবেছিলাম, মানে আমি আমার যেহেতু কি হয়, একটা যখন গল্প লেখো, আমি ধরো একটা অ্যাকশন, মানে একটা অ্যাকশন নিয়ে একটা প্লট নিয়ে একটা গল্প নিচ্ছি, এটার মধ্যে একটা মশালা প্লট অ্যাকশন থাকবে, এরকম থাকবে, সেটা আমি ঋত্বিককে ভেবে লিখলাম। এবার এটা কোনো মানে, ঋত্বিক মানে ঋত্বিক রোশনের কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ আমি জানি ঋত্বিক রোশন কোনদিন সিনেমাটা করবে না, আমি কিন্তু এটা জেনেই আমি লিখছি, কিন্তু ওই যে মনে মনে একটা থাকে না, যে যদি এই সিনেমাটা হয়, যদি আমার বাবা কোনো রকমে 30-40 কোটি জোগাড় করে দিতে পারে, আমি যদি সিনেমাটা, তাহলে ঋত্বিক রোশন করবে, এই ব্যাপারটা আমার। তা সেরকমই আমি ভেবেছিলাম যে এই জায়গাটা যদি বনি বলে একজন অভিনেতা আছেন, এবং বনিকেও বেশ ভালোই হয়তো মানাতো, আর বনি যেহেতু রাজদার বই অনেকগুলো করেছে, আমি ভেবেছিলাম বনিও হয়তো করতে পারে। ঋত্বিককে দেখে যেটা হয়েছে, মানে এইটা একটা খুব আনন্দের ব্যাপার আমার কাছে। কেন, আমি একটা সিরিজ লিখি, ফেসবুকে পাওয়া যাবে, দুধে রাজা বলে। দুধে রাজা আমি 16খানা গল্প লিখেছি। দুধে রাজা একটা মানে একটা মানে রমকম টাইপের, এবং লোকে যারা পড়েন, পাঠকরা খুব মজা পান, এবং আমার লোক কিনছি দুলে রাজা গল্পগুলো লেখার জন্য। দুলে রাজা আমি ভেবেইছিলাম কাস্টিংটা যদি কোনোদিন আমি সিনেমা বানাই, তাহলে ঋত্বিক চক্রবর্তী উনি করবেন নায়কের ভূমিকায়, ঋত্বিকের বাবা হবেন শাশ্বত, এবং ঋত্বিকের মা হবেন অমৃতা। এইভাবে আমি কাজটা ভেবেই আমি গল্পটা লিখেছিলাম। কিন্তু দুলে রাজা আমার সিনেমা এখনো হয়নি, পরবর্তীকালে হয়তো হলেও হতে পারে। কিন্তু এটা যখন ঋত্বিক করছে আমি শুনতে পেয়েছি বা দেখতে পেলাম পেপারে, এইটা আমার কাছে স্ক্রিপ্ট মানে সিলেক্ট করার থেকেও বেশি আনন্দের ব্যাপার ছিল। কেন, ঋত্বিক চট করে খুব একটা বাজে স্ক্রিপ্টে কিন্তু কাজ করেন না, এইটা হয়তো আশা করি আমরা বাঙালি দর্শকরা জানি। ঋত্বিকের পরপর যেভাবে সিনেমা আমরা দেখেছি, উনি চট করে একটা মানে, এক তো হচ্ছে রাজদা একটা প্লাস পয়েন্ট, এবং রাজদা যদি রাজদার যা মানে রাজদা যা যা করেছেন সিনেমা, সেটা একটা প্লাস পয়েন্ট ছিল। সাথে স্ক্রিপ্টটাও নিশ্চয়ই ঋত্বিক পড়েছেন, পড়ে ভাল লেগেছে ওনার, তাই উনি হয়তো সাইন করেছেন সিনেমা। এইটা আমার কাছে কিন্তু একটা খুবই আনন্দের ব্যাপার। আমরা চাইবো যে আপনি ফিউচারেও আরো অনেক কাজ করুন এবং আরো সাকসেস পান, নাম করুন। আচ্ছা, আরেকটা আমি কোয়েশ্চেন করতে চাই শেষ, মানে এটা এর হওয়ার আগে, মানে আর দুটো কোয়েশ্চেন করতে চাই অ্যাকচুয়ালি। না, প্রথম হচ্ছে যে মানে তোমাকে ফেসবুকে পাবো কি, মানে তোমার পেজটা কি যেখানে তোমার গল্প লোকে গিয়ে পড়তে পারবে? আচ্ছা, ফেসবুকের পেজ হচ্ছে x প্রেম ধরে নিয়ে। হ্যাঁ, x প্রেম ধরে নি। x প্রেম ধরে নিয়ে, শিলাজিতের যে বিখ্যাত গান, ঝিমটি গানটার শেষ লাইনটা এটা, x প্রেম ধরে নিয়ে করতাম। x প্রেম ধরে নিয়ে পেজটার আমার নাম। আর আমার প্রোফাইলে অর্ণব ভৌমিক সার্চ করলে আমার নামটা হয়তো চলেই আসবে। মানে এইটুকু কি হয়, মানে সারাদিন কেউ না কেউ ট্যাগ করছে, তো অর্ণব ভৌমিকটা লিখলে আশা করি বাংলায় লিখতে তো আসবেই, ভৌমিক স্পেলিংটাও ঠিক করলে আমার নামটা চলে আসবে ফেসবুকে। কেন, দেখলে বোঝা যাবে, কেন আমার প্রোফাইলে গল্প থাকে, পুরোনো অনেক গল্প আমি পোস্ট করেছি আমার প্রোফাইলেই, সেখান থেকেই এইগুলো সুযোগগুলো পাওয়া। পরবর্তীকালেও হয়তো সব গল্প ফেসবুকে দেওয়া যায় না, কেন কিছু কিছু গল্প লিখে বুঝি যেটা ফেসবুকে দিলে হয়তো পরবর্তীকালে চুরি যদি হয়ে যায়, এই গল্পটা চুরি হলে আমি হয়তো কষ্ট পাবো, সেরকম গল্প আমি ফেসবুকে পোস্ট করি না। বাদ বাকি আমি টুকটাক পোস্ট করেই থাকি মাঝে মাঝে, আমার পেজেও করি, আমার প্রোফাইলেও করি। আর দ্বিতীয় যে প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে যারা আরো লিখছে, এখন তো ফেসবুকেই অনেকে লেখালেখি করে, তাদেরকে যদি তুমি কোনো একটা টিপস বা কিছু দাও যে। দেখো, প্রথম কথা হচ্ছে কেউ কারোর থেকে কিছু শিখতে পারে না, কেউ কারোর থেকে কিছু শিখতে পারে না, ঠিক আছে? মানে আজকে মানে হয়তো টিপস দিতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেটাই স্ট্রং সে সেটাই করবে, ঠিক আছে? ফেসবুকে যখন আমি প্রথম লেখা নিয়ে আসি, তখন ম্যাক্সিমাম লেখকের লেখক খালি বললে ভুল, লেখক লেখিকা দুজনেরই আমি যেটা জিনিসটা দেখতাম, কোনো একটা সোশ্যাল ইস্যু নিয়ে তারা হয়তো লিখছেন, ঠিক আছে? মানে আমার আমার দুটো জিনিসে খুব আপত্তি আছে। আমি একটা গল্প লিখলাম যে আপনি মদ খাবেন না, পরের দিন ফেসবুকে পোস্ট দিচ্ছি আমার হাতে বিয়ারের বটল। তা এইটার মানেটা কি? আমি লোককে যেটা বারণ করছি সেই জিনিসটা আমি করছি, যেটা আমি লিখছি। ফেসবুকে সাধারণত সবচেয়ে বেশি লাইক পড়ে এই ধরনের লেখা, যে কিছুটা সমাজের এই মানে এটা এটা প্রত্যেকবার দোলে কুকুরকে রং মাখাবেন না, এইগুলো কিন্তু প্রত্যেকবার ঘুরতে থাকে। তুমি যদি লক্ষ্য করে থাকো, শিবরাত্রির দিন বাচ্চাদের দুধ খাওয়ান, কেন শিবলিঙ্গে দুধ ঢালছেন। আর এই ধরনের লেখা যেগুলো হয়, লোকে রিলেট করে ভালো। হ্যাঁ, মানে আহ সতীদাহ প্রথা নিয়ে কেউ লিখলো, এই নিয়ে কেউ লিখলো, এই লেখাগুলো লোকে খুব কষ্ট পায়, কিছুই চেঞ্জেস আসে না তাতে, কিন্তু লোকে কষ্ট পায়। লেখকের একটা নাম হয়, লেখককে সবাই চেনে।
আমার বক্তব্যটা হচ্ছে, যদি আমি সোজা কথায় একটা লোকের মনের কথা বলতে পারি, সেটার থেকে বড় ব্যাপার আর কিচ্ছু নেই। আর এখনকার দিনে সবচেয়ে যেটা মানে মানে বিরল, সেটা হচ্ছে লোককে হাসানো। মানে কোনো বাজে কথা না বলে, একটা সুস্থ কথা বলে লোককে হাসানো। কেন সারাদিন ধরে লোকটা খেটে, বা সে যদি তিনি হাউস ওয়াইফ হন, সারাদিন ঘরেও তো প্রচুর কাজ থাকে, বাইরের থেকে বেশি কাজ ঘরে থাকে। তারপরে রাতে যদি তিনি ফেসবুকটা খুলে একটা সে খুব কষ্টের গল্প পড়ে কষ্ট পেয়ে ঘুমান, তার থেকে আমার মনে হয় একটা হাসির লেখা থাকলে অ্যাটলিস্ট লেখকটাকে মনে রাখবে। আমায় কিন্তু যাই গল্প লিখি, খাজা গল্প লিখলেও লোকে জানে যে অর্ণব যখন গল্প লিখছে অ্যাটলিস্ট আমার মনটা ভালো হবে। যেরকমই লিখুক, হয়তো অসংলগ্ন গল্পটা, হয়তো মনে হবে যে গল্পটা অনেক ভুল আছে, টেকনিক্যাল ভুল আছে, অনেক অনেক কিছু থাকলেও দিনের শেষে মনটা ভালো করাটা হচ্ছে আমার আহ, কাজ। সেটার জন্য আমার টার্গেট পাঠকও আছে। আমি চাই না আমি কোনো মানে যিনি মানে রিনাউন্ড রাইটার, তার সাথে আমি কম্পিট করার জন্য। কেন, তার তো আমার লেখা তার পছন্দও হবে না। কেন, তিনি একটা আলাদা মানে জনরেতে লেখেন, আমি আমার জনরেটা আলাদা। সেই কারণে আমার মনে হয় যে টিপস দিয়ে কাউকে লাভ নেই, কিন্তু যেটা লিখবে অ্যাটলিস্ট সৎ হয়ে লেখো। তুমি যদি বিশ্বাস করো যে একটা মেয়ের গায়ে হাত তোলা উচিত না, তাহলেই তুমি লেখো যে একটা মেয়ের গায়ে আমি হাত তুলি না, সেইটা নিয়ে একটা গল্প। কিন্তু তুমি তোমার ঘরের বউটাকে ঝগড়া করছো, হয়তো রাগের মাথায় হাত তুলে দিচ্ছ, তুমি ফেসবুকে সাধু সেজে তুমি একটা ভালো গল্প লিখলে মেয়ের গায়ে হাত দেওয়া বারণ বলে, সেইটা করো না। নিজের সাথে সৎ থাকো, লোকে অ্যাটলিস্ট বুঝতে পারে যে তুমি সৎ। দ্যাটস ইট। মানে খুব ভালো লাগলো এই থটটা শুনে। হ্যাঁ, ইটস ভেরি নাইস। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি কখনো আপনি কখনো তুমি সুইচ করছি বারবার। যা ইচ্ছা যা ইচ্ছা। আমার বয়স হয়তো তোমার বয়সই হব আমি, জানি না, হয়তো একটু বড় বা ছোট হতে পারি। হ্যাঁ। ওইটা কোনো ফ্যাক্টর না। তুমিও সময় দিলে আমাকে, এটার জন্য থ্যাঙ্কস। কেন, হুম, এই জিনিসটা তো এরকম না যে আমি সারা বছর ধরে এরকম আমার ইন্টারভিউ নিচ্ছে। হুম। তা এটা আমারও একটা নিজের গর্বের ব্যাপার। আমারও খুব ভালো লাগলো কথা বলতে। তা আমি আমারও বেশ অরিত্র আনন্দ জ্ঞান, হলো। আমি টলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে, টলিউড ফিল্মস এর ব্যাপারে তুমি ইউটিউবে সার্চ করলেই পাবে আমাদের। হ্যাঁ, মানে আমি জানতাম যে তুমি হয়তো জানো না, বাট তুমি সার্চ করে দেখো একবার, তোমার কন্টেন্ট আই থিঙ্ক, আমি আশা আজকে করি ভালো। সোয়েটারে একটা দেখলাম, বলে সোয়েটারে তোমার লাস্টে তোমার ইন্টারভিউটা আমি আজকে দেখি, তুমি আচ্ছা ইউটিউবে গিয়েই। আচ্ছা আচ্ছা। তো আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবং এই যে সোশ্যাল মিডিয়াকে এবং আমি যদি কোনোদিনও রাজদার সাথে ইন্টারভিউ করতে পারি, আমি তাকে একটা থ্যাঙ্কস বলতে চাই যে সোশ্যাল মিডিয়াকে উনি এতটা একটা প্রাধান্য দিয়েছেন, যেখানে একদম দাঁড়িয়ে কিন্তু একদম অনেক লোকে এটাকে ছোট করে একদম একদম বলে, এখানে যারা আনডাউটেডলি লেখে, যারা রিভিউ করে বা আনডাউটেডলি গল্প লেখে, তারা সেটাকে ছোট করা হয়। অনেকে আছে, আমি নাম করতে চাই না। একদম একদম এবার সেই একদম। জিনিসটাকে উনি যে এত বড় স্বীকৃতি দিলেন, সেখান থেকে একজনকে তুলে এনে, এবং আশা করি যে এরপরেও তুমি আরো অনেক কাজ করবে, আরো নাম করবে, সেই জিনিসটা হোপ কিন্তু ফর দ্য সত্যি। বেস্ট। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কথা বলার জন্য, আহ, ওয়েলকাম। সময় দেওয়ার জন্য। অল দ্য বেস্ট থ্যাংক ফর ইউ পরিণীতা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, বাই।